উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সাফ জানিয়ে দিয়েছিলেন, খেয়াল খুশি মতো পুরো নাগরিকদের উপর করের বোঝা চাপানো যাবে না। কিন্তু উল্টো পথে মালদার ইংলিশ বাজার পুরসভা প্রতিদিন মাথাপিছু 1 টাকা করে মাসিক 30 টাকা হিসেবে বাড়ি বাড়ি জঞ্জাল কর নেওয়া শুরু করেছে ইংরেজ বাজার পুরসভা। সংশ্লিষ্ট পুরসভা মূলত আয় বাড়াতেই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। কিন্তু পুরো নাগরিকদের একাংশের বক্তব্য, রান্নাঘর পিছু মাসিক 30 টাকা হিসেবে জঞ্জাল কর নেওয়া হচ্ছে। কারোর বাড়িতে একের অধিক রান্নাঘর থাকলে সেই অনুপাতেই তাকে টাকা দিতে হচ্ছে। আর এ নিয়েই কিছু ক্ষেত্রে পুরো নাগরিকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এদিকে ইংলিশ বাজার পৌরসভার এই জঞ্জাল করের বিরোধিতা করে সোচ্চার হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। উত্তরবঙ্গ সফরে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীকে ইংলিশ বাজার পৌরসভার জঞ্জাল করের বিরোধিতা করে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তাৎক্ষণিক সচিবকে নির্দেশ দেন এই সমস্ত কর যাতে নেওয়া বন্ধ হয়, কিন্তু তারপরও কর আদায় করছে ইংরেজ বাজার পৌরসভা। তাই আমরা ব্যবসায়ীদের বলেছি পৌরসভার জঞ্জাল কর যাতে আর কেউ না দেয়। উল্লেখ্য, 21শে মে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সাফ জানিয়ে দিয়েছিলেন, খেয়াল খুশি মতো পুরো নাগরিকদের উপর করের বোঝা চাপানো যাবে না। কিন্তু ইতিমধ্যেই মে মাস থেকেই সংশ্লিষ্ট পুরসভার 29টি ওয়ার্ডে বাড়ি বাড়ি জঞ্জাল কর সংগ্রহ শুরু করা হয়েছে। এর ফলে পুরসভার রাজস্ব বাড়ার শুধু নয়, জঞ্জাল ফেলার ক্ষেত্রেও নাগরিকেরা অনেকেই সচেতন হবে বলে মনে করছে পুর কর্তৃপক্ষ। ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন, সরকারি নির্দেশ মেনেই এই জঞ্জাল কর আদায়ের উদ্যোগে গ্রহণ করা হয়েছে। জঞ্জাল কর নিচ্ছে সেটা তো কোনোদিনই আজ পর্যন্ত আমরা দিইনি। তো এখন দেখছি যে হঠাৎ করে পৌরসভাতে একটা জঞ্জাল কর নেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে হচ্ছে যে সাধারণ সব পাবলিকের তো দেওয়া সম্ভব না, অনেকে অনেক অসুবিধার মধ্যেও পড়ছে। এবং এই ব্যাপারটা মনে হয় পৌরসভাকে একটু ঠিকঠাক দেখা উচিত যে এটা যদি না নেয় তাহলে খুব উপকার হয়। এবং এটা অ্যাকচুয়ালি দিতে গেলে কি হয়, প্রত্যেক মাসে একটা জঞ্জাল কর দেওয়া, এটা একটা মানুষের সাধ্যের মধ্যেও একটা ব্যাপার আছে। এইসব ব্যাপারগুলোকে ঠিক ভালো নজরে দেখা নাও যেতে পারে। ঠিক আছে, আপনার নাম? পৌরসভা 1 বছর আগে মালদা মার্চেন্ট চেম্বারকে চিঠি পাঠিয়েছিল। সেন্ট্রাল গভর্নমেন্টের যে চিঠি আছে তাতে 1 টাকার কথা পৌরসভা যদিও এখানে বলেছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের চিঠিতে তার 5 গুণ পরিমাণ টাকা ওর মধ্যে বৃদ্ধি করা আছে। তো যাই হোক, মাননীয় মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে এসেছিলেন গত সোমবারের দিন, সেখানে ব্যবসায়ী সংগঠন, উত্তরবঙ্গের সমস্ত ব্যবসায়ী সংগঠনগুলো এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে। যেমন পৌরসভার বিউটেশনের ব্যাপারে ব্যবসায়ীদের অভিযোগ হয়েছে, আমাদের ট্রেড লাইসেন্সকে হঠাৎ করে বৃদ্ধি করে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেটাকে ব্যবসায়ী সংগঠনগুলো বিরোধিতা করেছে। এবং সব থেকে বড় বিরোধিতা হচ্ছে জঞ্জাল করের ব্যাপারে, যে জঞ্জাল করের একবার ট্যাক্স আমরা দিচ্ছি, পৌর নাগরিক হিসাবে একবার ট্যাক্স জমা করছি, আমরা জলের ট্যাক্স জমা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই তার চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন এই ধরনের করগুলো যেন বন্ধ করা হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কিন্তু ইংলিশ বাজার পৌরসভায় গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলা কর্মীদের পাঠানো হয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলা হচ্ছে, আবার ব্যবসায়ীদের কাছে হচ্ছে। আমাদের ব্যবসায়ীদের সম্পূর্ণভাবে নির্দেশ দেওয়া আছে, যতক্ষণ পর্যন্ত চেম্বার অফ কমার্স এই ব্যাপারে কোনো নির্দেশ না দেবে ততক্ষণ কোনো ব্যবসায়ী এই পৌরসভার জঞ্জাল করের ট্যাক্স জমা করবে না। অতএব আমরা এই জঞ্জাল করের তীব্র বিরোধিতা করছি এবং প্রথম দিন থেকেই আমরা চিঠি দিয়ে মাননীয় চেয়ারম্যান, ইংলিশ বাজার পৌরসভার মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে আমরা এর বিরোধিতা করে চিঠি পাঠিয়েছি। ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে প্রপার্টি ট্যাক্স, মিউটেশনের ফি এমনিতে যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে মানুষের প্রাণ কষ্টকর। তারপর অতিরিক্ত এই জঞ্জাল কর, এটা কিন্তু মানুষ মেনে নিচ্ছে না। আজকে সারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছে কোথাও মিউনিসিপ্যালিটি যাতে বেশি কর আদায় না করে, কিন্তু এখানে ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি করের পর করের বোঝা মানুষের উপর চাপিয়ে যাচ্ছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি, বিরোধিতা করে আসছি, পরে পরে আমরা ডেপুটেশন দিয়েছি। এটার বিরোধিতা আমরা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সঙ্গে নিয়ে আমরা আবার তীব্র বিরোধিতা নামব। পুরো কর নয়, এটা হচ্ছে কনজারভেন্সি সার্ভিস চার্জ। এই যে নোংরা ফেলে দিচ্ছে রাস্তায়, যেখানে সেখানে নদীর ধারে ফেলে দিচ্ছে, রাস্তার পাশে ফেলে দিচ্ছে। তো আমাদের এত গাড়ি চলছে, 40টা হকার টিপার চলছে, ট্রাক্টর চলছে, সব চলছে।
এই যে আমাদের তেল উঠছে, ড্রাইভারদের বেতন দিতে হচ্ছে, জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের যৌথ ইনস্ট্রাকশনে আমরা এটা মিনিমাম পার বাড়িতে মানে যে রান্নাঘরে 1 টাকা করে দিচ্ছি, পার ফ্ল্যাট 1 টাকা করে দিচ্ছি, যেটা আজকাল 10 টাকাও কোনো ভিখারি নেয় না। এবং এটা মহিলারাই তুলছে, যা তুলবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা 50% তারা পেয়ে যাবে, 50% পৌরসভা এতে খরচা করবে। কতজন রয়েছে মহিলা এরকম? মিনিমাম কোনো ওয়ার্ডে 2 জন, কোনো ওয়ার্ডে 3 জন 4 জন এরকম করে হচ্ছে। কালিয়াগঞ্জের শহর জুড়ে বিভিন্ন বিজ্ঞাপন সংস্থার বড় বড় হোর্ডিং রয়েছে, কিন্তু কিছুদিন যাবত দেখা যাচ্ছে যেসব বিজ্ঞাপন সংস্থার হোর্ডিংগুলি রয়েছে সেগুলি বেহাল দশা, হোর্ডিংগুলি ছেঁড়া ফাড়া অবস্থায় ঝুলে রয়েছে। ফলে শহরের দৃষ্টি দূষণ হচ্ছে এবং পথ দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে রাজ্য সড়কে। কালিয়াগঞ্জের শহরবাসীর অভিযোগ, শহরে উপর দিয়ে যাওয়া রাজ্য সড়কের 2 পাশে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান কিংবা গৃহস্থ বাড়ির ছাদের উপরে যেসব বড় বড় বিজ্ঞাপন সংস্থার হোর্ডিংগুলি রয়েছে তার মধ্যে বেশিরভাগ ছেঁড়া ফাড়া অবস্থায়, বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে শহর জুড়েই। ফলে শহরের যেসব সৌন্দর্য হ্রাস পাচ্ছে, পাশাপাশি দৃষ্টি দূষণও হচ্ছে। আর যেভাবে বিজ্ঞাপনের ফ্লেক্সগুলি ঝুলে রয়েছে, ফলে রাজ্য সড়ক দিয়ে যাবার পথে পথ দুর্ঘটনা ঘটতেই পারে যে কোনো সময়। অবিলম্বে পুরসভার পরিষ্কার করা দরকার এবং উদ্যোগী হয়ে এগুলি গ্রহণ করুক এবং এগুলির দিকে নজর দিক পুরসভা। না, এর আগেও আমি আমার কর্মীদেরকে অর্ডার দিচ্ছি যে পুরনো যত ফ্ল্যাক্স আছে যেগুলোর মেয়াদ পার হয়ে গেছে আপনার টোটাল খুলে পুরসভাতে নিয়ে চলে আসে। আমরা নিয়ে আসছিও, আপনার পৌরসভায় গেলে দেখতে পারবেন। তাও কিছু কিছু জায়গা আপনার মাধ্যম বা আরও কারো মাধ্যমে আমি শুনেছি কিছু কিছু জায়গায় কিছু কিছু ফ্ল্যাক্স আছে, হয়তো অনেক উঁচু আছে, ওরা পারেনি নামাতে। আমি আবার অর্ডার দিব যে কটা রয়েছে এটাও যাতে খুলে নিয়ে চলে আসে। হ্যাঁ হয়েছে, এটা ঝড়ে অনেক জায়গায় এক জায়গা থেকে এক জায়গায় উড়ে গেছে, তারে আটকে গেছে, সেগুলো আমি নামানোর চেষ্টা করছি। উত্তর দিনাজপুর জেলায় দাবায় উন্নতির জন্য একাধিক পরিকল্পনা আছে বললেন অর্জুন পুরস্কার প্রাপক গ্র্যান্ড মাস্টার দিবেন্দু বড়ুয়া। আর জেলা পরিষদের অতিথি নিবাস চেস ওয়ার্কশপ উইথ গ্র্যান্ড মাস্টার এক প্রোগ্রামে আসেন দিবেন্দু বড়ুয়া। সেখানে খুদে দাবারুদের সঙ্গে তার আলাপচারিতা হয় এবং উন্নতির জন্য একাধিক পরিকল্পনার কথাও তিনি বলেন। উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, গ্র্যান্ড মাস্টার দিবেন্দু বড়ুয়া, ইসলামপুর দাবা অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত বাইন, ইসলামপুর জাভা অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সর্বাশিস পাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সেখানে। চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল বলেন, খুব ভালো লাগছে দিবেন্দু বাবু এখানে নিজে এসেছেন, ছোট ছোট শিশুরা খুবই অনুপ্রাণিত হবে ওনাকে দেখে। দাবার উন্নতির জন্য পদক্ষেপ গ্রহণও করা হবে। গ্র্যান্ড মাস্টার দিবেন্দু বড়ুয়া বলেন, একাধিক পরিকল্পনা রয়েছে জেলার উন্নতি প্রকল্পে। কলকাতা থেকে গ্র্যান্ড মাস্টাররা এসে ট্রেনিং দেওয়া সহ ছোট ছোট ক্যাম্প করা সহ বিভিন্ন দাবার প্রতিযোগিতা করা একাধিক পরিকল্পনা, এগুলি তিনি সেখানে বলেন। প্রথমে আন্তরিকভাবে সাধারণ দাবা সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাবো কানাই বাবুকে, যিনি পৌরপিতা ইসলামপুর পৌরসভা, আমার যারা এখানে খুঁটে খুঁটে খেলোয়াড় উপস্থিত আছে, বাচ্চা খেলোয়াড়রা তারা এবং সমস্ত শুনতে পাচ্ছেন না, পিছনে দেখতে পাচ্ছেন না, তাই জন্য তাদের বলছেন। তো আমি আমার খুব ভালো লেগেছে যে কানাইবাবুর বক্তব্য শুনে। কানাইবাবু একজন নিজে একজন দাবা, উনি বলেছেন যে এখানে একজন আছেন দাবা খেলতে খেলতে দাবার নেশায় ওনার দোকান বন্ধ হয়ে গেছে। তারপরে এইটা না একসময় ধারণা ছিল, সত্যি করে ধারণা ছিল, তো আমাদের এই ধারণাটাই ছিল দাবা হচ্ছে বয়স্কদের খেলা, দাবাটা হচ্ছে সময় কাটানোর খেলা, দাবাটা হচ্ছে নেশা খেলা, দাবা খেললে বাচ্চাদের কোন রকম কিছু লাভ হবে না, উল্টে পড়াশোনার ক্ষতি হবে, বকাটে হয়ে যাবে। সেটা কিন্তু আমার বাবা যখন আমি যখন শুরু করছি, আমার বাবাকে আমাদের পরিবার থেকে আরম্ভ করে বাবার বন্ধু বান্ধব সবাইকে কিন্তু এই কথা শুনতে হয়েছিল। এবং যে কথা ধ্যান না দিয়ে বাবার জেদ ছিল, যার জন্য কিন্তু আজকে আমি বাবার জন্যই কিন্তু কম্পিউটার ছিল না, কম্পিউটার তো ছিলই না,
ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না। তো সুতরাং তার মধ্যে বাবা খেলিয়ে গেছেন। 78 সালে আমার প্রথম পারফরমেন্স স্টেট সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র চ্যাম্পিয়ন হই। তখন একটা এজ গ্রুপও ছিল না, যে এখন যেমন আন্ডার 7, 9, 11 বিভিন্ন বয়স ভিত্তিক যে টুর্নামেন্টগুলো হয়, তখন ছিল না। তখন দুটোই ছিল, আন্ডার 17, আন্ডার 19, সাব জুনিয়র, জুনিয়র। এবং 78 সালে যখন চ্যাম্পিয়ন হই, তারপর ন্যাশনাল কোয়ালিফাই করি এবং তারপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে আমার যাত্রা শুরু হয়ে যায়। যে কথাটা বলা যে আজকে তো প্রথমে বলি, আমাদের খুব ভালো লাগছে যে দীপেন্দ্রবাবু নিজে এখানে উপস্থিত আছেন। এটাতে আমার মনে হয় যারা দাবা খেলছেন, বিশেষ করে ছোট ছোট বাচ্চারা, তারা অনুপ্রাণিত হবে। দাবার জন্য যে পরিকাঠামো দরকার, এখন তো নিয়ম কানুন অনেক বদলে গেছে, ঘড়িটাও দরকার। একসময় ঘড়ির ব্যাপারটা কিন্তু আমরা জানতাম না দাবা খেলতে গিয়ে। চিন্তা করছে তো করছে, আর কি চালটা দিলে ওর চিন্তাটাই শেষ হয় না। তো দরকার ছিল একসময়, তখন ওটা চলছিল। এখন তো টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, বলে অনলি ওয়ান থিং ইজ কনস্ট্যান্ট, দ্যাট ইজ চেঞ্জ, প্রতি মুহূর্তে। তো দাবায় অনেক নিয়ম কানুন বদলেছে, কোচিং হচ্ছে, ট্রেনিং হচ্ছে। তো সবারই যারা ট্রেনিং নেবে তাদেরও সবকিছু নিয়ম কানুন জানারও দরকার আছে। তো সেই হিসাবে যেটা আমাকে আজকে বলা হলো যে বোর্ড বা ঘড়ি, এই ব্যাপারটা আমরা নিশ্চয়ই সহযোগিতা করবো। আর যারা ইসলামপুর মহকুমা, আমার খুব ভালো লাগলো যে সবগুলা জেলার মধ্যে একমাত্র ইসলামপুর জেলা, ইসলামপুর মহকুমা একটা কমিটি হয়েছে। তার মানে আমরা অনেক এগিয়ে আছি দাবার ব্যাপারটাতে। নিশ্চয়ই এর আগের দিনও, যেদিন ওপেনিং হয় সেদিনও আমি গেছিলাম। এর আগে একটা কম্পিটিশন হয়েছিল, সেখানেও আমি ছিলাম। কর্মশালাতে রায়গঞ্জেও একটা কম্পিটিশন হয়েছিল, সেখানে আমি সুব্রতকে বলেছিলাম আমাকে ফোন করবেন, আমি যাবো। যাই হোক, আপনারা এখানে যারা দাবা খেলোয়াড়রা যারা উপস্থিত আছেন, দাবা মানে আমার বুদ্ধিটাকে খুব ডেভেলপ করে। এটার জন্য দাওয়াটা ব্রেনটা যে ডেভেলপ করে, আর সবকিছু জায়গায় ডেভেলপ ব্রেনটা তো সবসময় এগিয়ে থাকবে। পাশাপাশি দিব্যেন্দুবাবু যেটা বললেন যে একটা ফিজিক্যাল এক্সারসাইজের একটু বাচ্চাদের দরকার আছে। কারণ অনেক সময় একই জায়গায় আমরা বসে বসে আমরা অনেকে আমাদের ভার্টিব্রেটাতে একটু পেন আরম্ভ হয়ে যায়। তো এক জায়গায় একটু চেঞ্জ করতে হবে, কারণ বসে আছে একটা খেলার পরে আরেকটা খেলাতে একটু যে মুভমেন্টটা করে নেয়, পোশ্চারটা যেন তার চেঞ্জ হয়। আর একটু খেলাধুলা ব্যাপারটাতেও যদি অ্যাডভান্স থাকে, তাহলে এই সমস্যাগুলো আসবে না। তো যারা গার্জিয়ানরা আছেন তাদেরকে অনুরোধ করবো যে ফিজিক্যাল এক্সারসাইজটা বাচ্চাদের খুব দরকার আছে। ফিজিক্যাল এক্সারসাইজ হলে সে ফিজিক্যালি ফিট থাকবে, ফিজিক্যালি ফিট থাকলে পড়াশোনাও ভালো করবে, দাওয়াও ভালো খেলবে, সব জায়গায় এগিয়ে যাবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের মাধ্যমে। দীর্ঘদিন ধরে জল নিকাশির সমস্যায় ভুগছিলেন গঙ্গারামপুর পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের কালদিঘি হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দারা। অতিবৃষ্টি কিংবা বর্ষার সময় এই এলাকায় জল জমে থাকার সমস্যা এক অভ্যস্ত চিত্র হয়ে দাঁড়িয়েছিল। সমস্যা স্থায়ী সমাধানের দাবিতে দীর্ঘদিন ধরেই পৌরসভাকে বিষয়টি জানিয়েছিল এলাকাবাসী। অবশেষে সেই দাবি মেনে পুরসভার তরফে শুরু হলো দীর্ঘ প্রতীক্ষিত হাইড্রেন নির্মাণের কাজ। এতেই কিছুটা হলেও স্বস্তির হাঁফ ছেড়েছে এলাকার মানুষজন। পৌরসভার সূত্রে জানা গিয়েছে, প্রায় 3.5 কোটি টাকা ব্যয় স্টেডিয়াম সংলগ্ন 512 নম্বর জাতীয় সড়কের উত্তরে প্রায় 900 মিটার দীর্ঘ একটি হাইড্রেন নির্মাণের কাজ সম্প্রতি শুরু হয়েছে। নতুন এই হাইড্রেনটি হাসপাতাল পাড়া থেকে শুরু হয়ে স্টেডিয়াম পেরিয়ে মিশন মোড়ে গিয়ে পুরনো হাইড্রেনের সঙ্গে যুক্ত হবে। পুরসভা কর্তৃপক্ষের আশা, এই হাইড্রেন নির্মাণ সম্পূর্ণ হলে এলাকার দীর্ঘদিনের জল জমে থাকার সমস্যা অনেকটাই দূর হবে এবং বর্ষার সময় বাসিন্দারা স্বস্তি পাবেন। দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থা না থাকার কারণে সমস্যায় পড়েছিল এলাকার মানুষজন। অবশেষে পৌরসভার উদ্যোগে ড্রেনের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। দেখুন, প্রথমে সাধুবাদ জানাবো গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান মাননীয় প্রশান্ত মিত্র মহাশয়কে, যে উনি এই বর্ষা আসার আগে এই ড্রেনের কাজটা শুরু করেছেন। দীর্ঘদিন যাবৎ এই এলাকায় অপরিকল্পিতভাবে বাড়িঘর তৈরি করার জন্য একটা ড্রেনের সমস্যা। এখন হাই ড্রেনটা যদি হয় তাহলে হচ্ছে এলাকায় যে জলগুলো জমবে, যেখানে ড্রেন নেই, কাঁচা ড্রেন করলেও সেখান থেকে জলগুলো আপাতত বেরোবে। কিন্তু আগামী দিনে আমাদের দাবি থাকবে যে এলাকায় ছোট ছোট ড্রেনগুলো আছে যেগুলো পাড়ার মধ্যে, সেই ড্রেনগুলোকে প্রত্যেকটাতেই যাতে এই হাই ড্রেনের সাথে কানেক্ট করা হয়, সেই ব্যবস্থাও যাতে চেয়ারম্যান নেন। কি কি অসুবিধা হতো দাদা ড্রেন না থাকার ফলে? যেমন গোটা এলাকাটাই আপনারা দেখেছেন, এর আগে আপনারাও খবর করেছেন যে গোটা এলাকাতেই জলময় হয়ে যেত এবং অনেক বাড়িতেই জল ঢুকে যেত, যার ফলে
তাদেরকে কখনো স্টেডিয়ামে বা স্কুলে আশ্রয় নিতে হয়েছে। তো এবং সাপ পোকামাকড়ের একটা প্রভাবও সেই ড্রেন না থাকার কারণে পড়ছে। তো এই ড্রেনটা হওয়াতে এখন ড্রেনের কাজটা আমরা দেখছি মিশনমোড় থেকে শুরু হয়েছে, একদম হসপিটালের শেষ প্রান্ত এসে যদি বর্ষার আগে শেষ হয় তাহলে এলাকাবাসী অনেকটাই রেহাই পাবে। এই সমস্যাটা দীর্ঘদিনের, কেননা বাম পরিচালিত যে পৌরসভা ছিল সেই সময় থেকে এই অসুবিধাটা হয়ে আসছিল এলাকাবাসীর জন্য, কিন্তু তারা কোনো দৃষ্টিপাত করেনি। আমরা পৌরসভায় আসার পর থেকে আমরা ইতিপূর্বেও চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় এলাকাবাসী 18 নম্বর ওয়ার্ডে যারা এলাকাবাসী তারা বিভিন্ন সময় এসে আমাদের কাছে এই অভিযোগটা জানিয়েছে যে অতি বৃষ্টি বা বর্ষার সময় সেই এলাকার মানুষজন একদম জলে ডুবে যায়, থই থই করে এলাকা। সেক্ষেত্রে এর সুরাহা বার করার জন্য আমাদের কাছে একাধিকবার লিখিতভাবে আমাদের অভিযোগ জানিয়েছিল। তো সেখানটায় চেয়ারম্যান সাহেব এবং বোর্ড অব কাউন্সিলর যারা আমরা আছি সেই কথাটা মাথায় রেখে যাতে এই সমস্যাটা জলকষ্টের সমস্যা এলাকাবাসীর সেটা যাতে সমাধান করা যায় সেই লক্ষ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে অতি দ্রুত এই যে কষ্টটা এলাকার মানুষ পাচ্ছে সেটা আমরা চেষ্টা করব যাতে দ্রুত ড্রেন তৈরি করা যায়, এবং সেই লক্ষ্যে আমরা ড্রেন শুরু করে দিয়েছি। কংক্রিট ড্রেন হচ্ছে সেখানটায়, আরসিসি ড্রেন যেটাকে বলা হয়, সেই ড্রেনটা আমরা শুরু করেছি। সেটা হচ্ছে আমাদের যে সুপার স্পেশালিটি হসপিটাল আছে অর্থাৎ কালদিঘি হসপিটাল, সেই হসপিটাল প্রথম গেট থেকে আমাদের শিববাড়ি যে মিশন রোডটা আছে স্টেডিয়াম পার করে সেখান থেকে প্রায় 900 মিটারের উপরে আমরা এই ড্রেনটা আমরা সেখানে তৈরি করতে শুরু করেছি এবং অতি সত্বর এটা তৈরি হয়ে যাবে। উইদিন 1 মান্থ আশা করছি এই ড্রেনটা তৈরি হয়ে যাবে এবং এটার যেটা এস্টিমেটেড কস্ট সেটা প্রায় 3 কোটির উপরে। তা আমরা চেষ্টা করছি মানুষ যাতে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়, বর্ষাকালে যাতে 18 নম্বর ওয়ার্ড শুধু নয় ওই পাশাপাশি 17 নম্বর ওয়ার্ডে এই জলের সমস্যাটা হচ্ছিল। আশা করি আগামী দিনে এই ড্রেনটা হয়ে গেলে সেখানটায় মানুষ নিরাপদে থাকতে পারবে। অবৈধভাবে সরকারি ভেস্টের জায়গায় খোঁড়া হচ্ছিল পুকুর। বিষয়টি জানতে পেরেই শনিবার দুপুরে বালুরঘাট ব্লকের বল্লা গ্রাম পঞ্চায়েতের মশাকপুরে অভিযান চালালো বিএলআরও এবং পুলিশ। অভিযানে গিয়ে পুলিশ খনন বন্ধ করে দেয়, পাশাপাশি পুকুর খননের কাজে ব্যবহৃত মাটি কাটার মেশিনটি আটক করেছে বিএলআরও। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি। পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট বিএলআরও দপ্তর। দীর্ঘদিন ধরে এই জেলা জুড়ে এমন অভিযোগ উঠছিল, বল্লা গ্রাম পঞ্চায়েতের মশাকপুর এলাকায় কাশিয়াখাড়ির পাশেই অবৈধভাবে সরকারি জায়গায় পুকুর তৈরি হচ্ছিল। মাটি কাটার মেশিন দিয়ে এই পুকুর খনন করা হচ্ছিল। সঠিকভাবে কে এর সঙ্গে যুক্ত তা জানা যায়নি। মশাকপুর এলাকার কেউ যুক্ত রয়েছে বলে প্রাথমিক অনুমান বিএলআরও দপ্তরের। পুরো ঘটনা খতিয়ে দেখছে বিএলআরও। ওই সরকারি জমি, সরকারি জায়গা জিসপি দিয়ে খুঁড়ছে, কালকে 3টের দিকে হয়েছে। এটা আমি জানি, সকাল থেকে খুঁড়ছে। পারা গেল মোটামুটি 9টার দিকে গেছে বিএলও সাহেব যায় গাড়িটা বন্ধ করে দিয়েছে, সিজ করে নিয়েছে। গাড়িটা সিজ করার পর চলে গেল, তারপর জানাজানি হয়ে গাড়িটা ওরা ওদের হাতে চলে গেল। চলে যাওয়ার পরে এখন যেটা সিদ্ধান্ত হবে, এখন কোনো খবর হয়নি, হবে তারপর বাকি দেখা যাবে কি হবে। আচ্ছা, কে করছে এটা জানা গেছে? এটা বিএলও সাহেব। না, পুকুরটা কে খুঁড়ছিল জানা গেছে? পুকুরটা খুঁড়ছে ওটা একটা পার্টি, যেই পার্টি খুঁড়ছে বালুঘাট পার্টি, সেন্ট্রাল পার্টি নিয়েছে খুঁড়ছে। সরকারি জমি? সরকারি জমি। কি নাম আপনার? আমার নাম আলমগীর সরকার। এখানে ভেস্টের জায়গাতে পুকুর খুঁড়ছিলেন একজন। আমরা খবর পেয়েছিলাম, খবর পেয়ে আমরা দেখলাম যে ওখানে একটা জেসিবি আছে, আমরা জেসিবিটাকে সিজ করেছি, সিজ করে এখন নিয়ে যাচ্ছি। আচ্ছা, কারা এটা করছে? কারা করছে সেটা আমি নাম জানতে পারিনি, তবে এই মোশাকপুরেরই একজন করছিল। মোশাকপুরের? হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে এই ধরনের ঘটনা যে সরকারি জমির উপরে যে ঘটছে তার বিরুদ্ধে কি নেবেন? আমরা আইন অনুযায়ী যা ব্যবস্থা হয় সেই ব্যবস্থা নেব। আর সাহেব, শিলিগুড়ি পুর নিগমের 9 নম্বর ওয়ার্ডে মানুষের কাছে চলো কর্মসূচি গ্রহণ করলেন মেয়র গৌতম দেব। এদিন ওয়ার্ডের বালাজি হনুমান মন্দিরে পুজো দিয়ে মানুষের কাছে চলো কর্মসূচি শুরু করেন মেয়র। এই কর্মসূচির মধ্যে দিয়ে এলাকার মানুষের সঙ্গে দেখা করে তাদের অভাব অভিযোগের কথা শোনেন তিনি, পাশাপাশি সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এদিন উপস্থিত ছিলেন পৌর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সঞ্জয় টিব্রুয়াল সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য কর্মী সমর্থকেরা। ये हमारा 19 वार्ड मनुष्य काछे चलो। इसके पहले 2 वार्ड हम किया था मनुष्य काछे चलो प्रोग्राम नहीं था, दूसरा प्रोग्राम था। भी आज किया हुआ है 115 एपिसोड आज कंप्लीट हुआ। अभी का ज़्यादा ड्रिंकिंग वाटर का प्रॉब्लम है, ट्रैफिक का थोड़ा प्रॉब्लम है, इलीगल कंस्ट्रक्शन कुछ हम लोग एक्शन लिया, लेकिन और भी कुछ डे हुए में बात आ रहा है और छोटा मोटा बहुत सारे बात आ रहा है। तो हम लोग घर का सामने जाके इसको हल करने का ये सिस्टम सिलीगुड़ी में डेवलप किया। 5, 6, 7 हमारा बड़ा पार्किंग जोन बनाने पड़ेगा। अभी देखिए इस रोड हम लोग बहुत सारे चौड़ा किया, लेकिन पेड़ अभी उधर से हम लोग नहीं हटा। लेकिन वो जो एक्सटेंडेड एरियाज है उधर में बहुत सारे कार अभी पार्किंग कर रहा है। वो पार्किंग प्लेस नहीं है, लेकिन थोड़ा एडजस्टमेंट हुआ। अभी बर्धमान रोड जून महीना का एंड और जुलाई का 15 का अंदर बर्धमान रोड फ्लाईओवर चालू हो जाएगा। चालू होने से उसका अंदर में हम एक बड़ा जगह लेके उधर में बॉम्बे में जैसा है वैसा प्लेइंग जोन कैफेटेरिया बना रहा है, और उसके बाद भी जो जगह बर्धमान रोड में मिलेगा उधर में हम लोग खूब डिसिप्लिन वे में थोड़ा पार्किंग जोन भी करेंगे। एसएफ रोड जो स्टेट टैक्स का सेल टैक्स का जो बहुत बड़ा जगह था उधर में एक जगह में हम लोग पार्किंग जोन बना रहा है, और पायल सिनेमा हॉल का पास में भी मल्टी लेवल पार्किंग जोन कॉर्पोरेट से बना रहा है। हम लोग आया है 3 साल, थोड़ा टाइम लगेगा, थोड़ा चेंजेस आ रहा है। इतना बड़ा वाटर सप्लाई स्कीम हो रहा है। अभी कन्वेंशन सेंटर ऑनरेबल चीफ मिनिस्टर ने डिक्लेयर कर दिया। सिलीगुड़ी का थोड़ा एरिया बढ़ाने के लिए प्रस्ताव भी मंजूरी मिला है गवर्नमेंट से। ऐसा अंडरग्राउंड केबलिंग यूजी केबल इलेक्ट्रिसिटी का 200 करोड़ का काम हो रहा है, और डंपिंग ग्राउंड में भी अभी करीब 54 करोड़ का काम हो रहा है। सारे मिलके बहुत 1000 करोड़ का प्रोजेक्ट अभी सिलीगुड़ी में चल रहा है, और 1000 करोड़ का प्रोग्राम आ रहा है। सब मिलके हम लोग कोशिश कर रहे हैं, थोड़ा टाइम लगेगा। অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ জানাতে তিরঙ্গা যাত্রার আয়োজন করল ইসলামপুর নাগরিক সমাজ। শনিবার বিকেলে মিলনপল্লী দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে জাতীয় সড়ক হয়ে ইসলামপুর শহর পরিক্রমা করে মিছিলটি। তারপর আশ্রমপাড়া মোড়ে এই তিরঙ্গা যাত্রা শেষ হয়। উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি নিমাই কবিরাজ, বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ সভাপতি সুরজিৎ সেন, ইসলামপুরের বিজেপি টাউন মণ্ডলের সভাপতি চিত্তজিৎ রায় সহ অন্যান্যরা। বিভিন্ন জায়গায় বলেছেন আজকে এখানে হচ্ছে মিছিল, এবং কি বলবেন এবং কাদের শ্রদ্ধার্ঘ্য দিলেন আপনারা? দেখুন, গোটা উত্তর দিনাজপুর জেলায় প্রথম অবস্থায় আমাদের জেলাতে বড় একটা তেরঙ্গা মিছিল হয়েছে। বিশিষ্ট সমাজের নাগরিকদের দ্বারা সেই তেরঙ্গা যাত্রাকে আমরা সফল করেছিলাম। এখন প্রতিটি বিধানসভায় প্রতিদিন প্রতিনিয়ত আমাদের এই তেরঙ্গা যাত্রার মাধ্যমে পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার লক্ষ্যে মায়ের সিঁদুর মুছে দিয়েছে। সিঁদুরের বদলা হিসাবে যে অপারেশন সিঁদুর হয়েছে, ভারতীয় সেনা বাহিনী পাকিস্তানের 130 কিলোমিটার ভিতরে ঢুকে সমস্ত সেনা ঘাঁটিকে, জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করেছে, এয়ারবেস ধ্বংস করেছে এবং সমস্ত জঙ্গিদেরকে নিপাত করবার চেষ্টা করেছে। তাই নাগরিক সমাজের পক্ষ থেকে তেরঙ্গা যাত্রার মাধ্যমে আগামী দিনে সেনাবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করা, সেনাবাহিনীকে সম্মান জানানো এবং সেনাবাহিনীর আগাম সাফল্য কামনার জন্য এই তেরঙ্গা যাত্রা চলছে। এবং আগামী দিনে গ্রামে গ্রামে গিয়ে এই তেরঙ্গা যাত্রা সেনাবাহিনীর প্রাক্তন কর্মীদের নিয়ে, সাধু সন্তদের নিয়ে, সমাজের বিশিষ্ট নাগরিকদের নিয়ে আমাদের এই তেরঙ্গা যাত্রা আগামী দিনে চলবে এবং সমস্ত মানুষকে দেশপ্রেমে আবদ্ধ করে জাতীয় জাগরণের মাধ্যমে, রাষ্ট্র চেতনার মাধ্যমে দেশকে রক্ষা করবার এবং সেনাবাহিনীকে দিয়ে উপযুক্ত পাকিস্তানকে শিক্ষা দেবার ব্যবস্থা হবে। মিছিল কোথা থেকে কোথায় এবং কি বিষয়ে আজকে
ইসলামপুর নাগরিক সমাজের পক্ষ থেকে আপনারা সকলেই জানেন কাশ্মীরের পেহেলগাঁয়ে যে নরকীয় ঘটনা ঘটেছিল এবং সেখানে ২৬ জন নিরীহ হিন্দুকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে অপারেশন সিঁদুর এবং সিঁদুরের সাফল্যে আমরা ভারতীয় সেনাকে অভিনন্দন জানাতে এবং আগামী দিনে আমরা ভারতীয় সেনার সঙ্গে আছি, সেই উপলক্ষে আজকে আমাদের এই তিরঙ্গা যাত্রা। প্লাস্টিক বর্জন নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে মানিকচক ব্লক প্রশাসন ও মানিকচক পঞ্চায়েত সমিতির উদ্যোগ মতো একটি সচেতনতামূলক পদযাত্রা আয়োজিত হলো। মানিকচকের ভূতনি ব্রিজ এলাকা থেকে এই পদযাত্রা বের করা হয়। উপস্থিত ছিলেন মানিকচক ব্লকের যুগ্ম বিডিও হাতাশা ভুটিয়া, ব্লক প্রশাসনের অন্যান্য আধিকারিক, পঞ্চায়েত প্রধান, পুলিশ প্রশাসনের আধিকারিক সহ অঙ্গনওয়াড়ি কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা। সাধারণ মানুষের কাছে প্লাস্টিক বর্জন করতে বিভিন্ন বার্তা করা হয়। প্লাস্টিক থেকে সমাজে কী ধরনের রোগ ছড়াচ্ছে সে বিষয়ে সচেতন করা হয় এবং প্লাস্টিক বর্জন করে মানিকচক ব্লককে সুস্থ সবল স্বচ্ছ ব্লক হিসেবে গড়ে তুলতে অঙ্গীকার নেওয়ার বার্তা রাখা হয়। গোটা এলাকা মিছিল পরিক্রমা করে মথুরাপুরের সাপ্তাহিক হাটে গিয়ে পৌঁছায় মিছিল। হাটে আসা সকল প্রান্তের হাজার হাজার মানুষের কাছে সচেতনতামূলক প্লাস্টিক বর্জন নিয়ে বার্তা তুলে ধরলেন প্রশাসনিক কর্তারা। সুস্থ সবল সমাজ গড়ে তুলতে প্লাস্টিক থেকে সকলকে দূরে থাকার বার্তা রাখা হয়। क्या बोल रहे हैं? नमस्कार। आज का जो रैली हुआ है हमारा जो ब्लॉक प्रशासन से और हमारा जितनी स्टाफ और यहाँ पे इन्वॉल्व है सब यहाँ पे आशा कर्मी से लेके SHG वर्कर सब लोग इन्वॉल्व है। एज पर द इंस्ट्रक्शन ऑफ आवर हायर अथॉरिटी हमारा जो स्टेट से बहुत फोकस दिया है सैनिटेशन के ऊपर और स्पेशली ये मालदा डिस्ट्रिक्ट में हमारा मानिकचौक ब्लॉक को एक मॉडल ब्लॉक बनाने का उद्देश्य है। तो मानिकचौक ब्लॉक को मॉडल डिक्लेयर करने के लिए हमारा सबसे इम्पोर्टेंट एम होगा उसको एक प्लास्टिक फ्री ब्लॉक बनाने के लिए। प्लास्टिक फ्री ब्लॉक बनाने के लिए हमारा आज के लिए ये रैली हम लोग ने जो किया है ये बंदोबस्त किया है क्योंकि ये जो मथुरापुर का हाट है एक सबसे बड़ा हाट है। इनफैक्ट आप देखोगे तो मानिकचौक में मथुरापुर फोकस होगा मथुरापुर के हाट के ऊपर होगा बिकॉज यहाँ पे आप देखोगे तो यहाँ पे सबसे ज्यादा वेस्ट यहाँ से जनरेट होता है। तो हमारा जो है कि लोगों के ऊपर लोगों के सामने एक अवेयरनेस जनरेट करने का एक मेन उद्देश्य है। और हमारा यहाँ पे मथुरापुर जो GP है उसमें MRF जो बिल्डिंग है वो शुरू हो गया है। आप सबको शायद पता होगा यहाँ पे ई-कार्ट रन हो रहा है डेली बेसिस में। प्रधान मैडम को भी पता है यहाँ पे ई-कार्ट रन हो रहा है। तो यहाँ पे हम जो है ये जो प्लास्टिक है उसको डिस्पोज करके सेग्रीगेट करके उसको वहाँ पे देना होगा ई-कार्ट में। ई-कार्ट के देके ये जो हमारा आस्ते आस्ते करके इवेंचुअली व्हाट वी हैव टू डू इज ये जो हमारा मथुरापुर GP है उसको एक स्वच्छ और प्लास्टिक फ्री जोन बनाना है। और ये करके हम लोग हर एक GP में कवर करके अल्टीमेटली मानिकचौक ब्लॉक को ही एक प्लास्टिक फ्री ब्लॉक बनाने का और एक सुंदर स्वच्छ ब्लॉक बनाने का उद्देश्य है। কদিন আগেই আত্রেই নদীর ড্যাম ভেঙে গিয়েছিল। এবার বালুরঘাট কাশিয়াখাড়ির ওপর সেতু সংযোগকারী রাস্তায় ফাটল দেখা দিল। বসে গেল রাস্তার একাংশ। এলাকায় তৈরি হয়েছে পাকা সেতু, অথচ সেই সেতু দিয়ে চলাচল করতে পারছেন না স্থানীয় মানুষজন। ব্রিজের সংযোগকারী রাস্তায় ফাটল দেখা দেওয়ায় প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল। শনিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গঙ্গাসাগরে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গঙ্গাসাগর থেকে রাধানগর যাওয়ার রাস্তার কাশিয়াখাড়ির ওপর পাকা সেতুর দাবি দীর্ঘদিনের। এরপর অবশেষে ব্রিজ তৈরি হয়, কিন্তু সংযোগকারী রাস্তা না থাকায় পুনরায় গ্রামবাসীদের আন্দোলনে অবশেষে তৈরি হয় ব্রিজের দুই পার সংযোগকারী রাস্তা। কিন্তু গত 3 দিনের বর্ষায় সংযোগকারী রাস্তার মাটি বসে যাওয়ায় ফাটল দেখা দিয়েছে কংক্রিটের রাস্তায়। রাস্তা ও ব্রিজের সংযোগকারী অংশ বসে যাওয়ার কারণে যানবাহন চলাচলে অসুবিধা সৃষ্টি হয়েছে। যানবাহন যাতায়াতে অসুবিধা হওয়ায় বালুরঘাট থানার পুলিশ এসে ব্রিজের দুপাশে বাস দিয়ে বেঁধে দিয়ে আপাতত যানবাহন চলাচল বন্ধ করে দেয়। ফলে ব্রিজের ওপর দিয়ে সাধারণ মানুষ লোকজন হেঁটে চলাচল করলেও যানবাহন চলাচল বন্ধ থাকায় সমস্যায় পড়েছে বেশ কিছু গ্রামের মানুষজন। জানা গিয়েছে ব্রিজের দুদিকের সংযোগকারী রাস্তার 100 দিনের মাটি কাটার প্রকল্প তৈরি হয়। সেই নতুন রাস্তার উপর কংক্রিটের রাস্তা তৈরি হয়, যার ফলে 2-3 দিনের অনবরত বৃষ্টিতে রাস্তার মাটি বসে যায় এবং কংক্রিটে ফাটল দেখা দেয়। গ্রামবাসীরা দ্রুত রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত রাস্তা মেরামতের আশ্বাস দেওয়া হয়েছে। স্থানীয় জলঘর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিতেন্দ্রনাথ সরকার জানান, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। দ্রুত রাস্তা মেরামতের কাজ করা হবে বলে তিনি জানিয়েছেন।
এই আপনাদের এলাকায় যে ব্রিজ তৈরি হয়েছিল আজকে বন্ধ করে দেওয়া হয়েছে, কেন, কি কারণে? ব্রিজটা খারাপ হয়ে গেছে, ব্রিজটা ডাউন হয়ে গেছে। কেন ডাউন হয়ে গেল? থেকে মাটিটা অনেকটাই সরে যাওয়ার জন্য ঢালাইটা একদম নিচ থেকে একদম অনেকটাই ফাঁকা হয়ে গেছে, তার জন্য ঢালাইটা নিচে ডাউন হয়ে গেছে অনেকটাই। এই রাস্তা তো বেশি দিন তৈরি হয়নি শুনেছি, কবে তৈরি হয়েছিল? মোটামুটি 2.5-3 মাস হবে হয়তো এই রাস্তা তৈরি হয়েছে। 2.5-3 মাস হলো এটা ঢালাইটা হয়েছে। এবারে এটা প্রথম বৃষ্টি, প্রথমেই কয়েকদিন ধরে যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য প্রথমেই এরকম হয়ে গেছে। আর তো বৃষ্টি আছে, বর্ষা তো এখনো আসলোই না, তার আগেই এরকম কাজ কি। এখন কন্ট্রাক্টর করেছে এখানকার, আমাদের এখানে লোকালও কিছু মিস্ত্রি ছিল আর কি, যারা কাজটা করেছে। তো কি মনে করছেন, কাজ কি নিম্নমানের হয়েছে তাই কয়েক মাসের মধ্যে ভেঙে গেল রাস্তাটা? কাজটা যেটা হয়েছে সেটা তো এটা তো যেরকম কাজটা হয়েছে সেটা তো ঠিকঠাক হয়নি ধরতে গেলে, কারণ সাইড দিয়ে যেসব পাথর দিয়ে বাঁধতে লাগতো তারা তো সেসব কিছু করেইনি। মাটির উপর ঢালাই হয়েছে শুধুমাত্র? একদম মাটির উপর ঢালাই হয়েছে, মাটিটা ঠিকঠাক তো বসেনি। কাজের অনিয়মের কারণে কি এই রাস্তাটা ভেঙে গেল এই কয়েক মাসের মধ্যে? হ্যাঁ, কাজে তো ঠিকঠাক হয়নি, তার জন্য তো এরকম হয়েছে। কাজ যদি ঠিকঠাক হতো তাহলে কি আমাদের আজকে এরকম দিনটা দেখতে হতো? কতটা আতঙ্কিত ব্রিজে চলাচল করতে? আতঙ্কিত বলতে আমাদের এখানে হাট আছে, রাতে অন্ধকারে চলাচল করতে হয়, অনেক লোক তো এখানে পড়ে যায়, অনেক রকম ক্ষতি হতে পারে। কতদিন চলাচল করে ব্রিজ দিয়ে? এই ব্রিজ দিয়ে আমাদের এখানে পার্শ্ববর্তী অনেক কটাই গ্রাম আছে। কি নাম? গোপীনগর। আমার নাম সুব্রত সিং। গ্রামে ব্রিজটা রাস্তা বন্ধ করা হয়েছে কেন, কি হয়েছে? অ্যাকচুয়াল ব্রিজটা বন্ধ করার কারণ হচ্ছে ব্রিজটা রাস্তা থেকে অনেকটা নিচু, এবার নিচু হওয়ার জন্য ব্রিজটার উইং ওয়ালগুলো যেটা আছে উইং ওয়ালগুলো ফেটে গেছে। সেই অনুসারে নতুন মাটি অ্যাপ্রোচ রোডে দেওয়া হয়েছে। রোডে কালকে প্রচণ্ড বৃষ্টির কারণে মাটিগুলো একটু ধুয়ে গেছে, সেই অনুসারে বালুরঘাট থানা থেকে প্রশাসন এসে ব্রিজটা জনগণের যাতায়াতের জন্য আশঙ্কাজনক মনে হচ্ছে, সেই কারণে সাময়িকভাবে স্থগিত রেখেছে যেন ভারী কোনো যানবাহন না যাতায়াত হয়। কি মনে করছেন ব্রিজ কবে তৈরি হয়েছে? ব্রিজটা ব্রিজ হয়েছে কয়েক বছর হয়ে গেল, বছর 3। আর অ্যাপ্রোচ রোডটা অ্যাকচুয়াল নতুন, এখানে যেটা আছে মাটিটা সেটা নতুন মাটি পড়েছে। অ্যাপ্রোচ রোডের রাস্তা তৈরি করেছে কে, পঞ্চায়েত? না, এটা আরএমসি। কি সমস্যা হচ্ছে 1 বছরের মধ্যেই ভেঙে গেল এই রাস্তাটা? না, রাস্তা ভাঙেনি, অ্যাকচুয়াল রাস্তাটা একটু হালকা বসে গেছে। সেটা রিপেয়ারিং এর জন্য ডিপার্টমেন্টে এসেছিল সকালে, ইনকোয়ারি করে গেছে, তারা মাল মেটেরিয়ালস ফেলেছে। আমরা জানি আমাদের পঞ্চায়েতে একটা ব্রিজ সংগ্রহের রাস্তা ভেঙে গেছে তৈরির প্রায় 3 মাসের মধ্যেই। কি সমস্যা হয়েছে আর কাজটা কারা করেছিল? অ্যাকচুয়ালি কাজটা তো পঞ্চায়েত করেনি, পঞ্চায়েত কাজটা করেছে আরএনসি ডিপার্টমেন্ট, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওইখানে কালকে এমন প্রবল বর্ষণ হয়েছে, জলটা সব ব্রিজের পাশ দিয়ে নামতে গিয়ে ওইখান থেকে মাটিটা সরে গেছে, মাটিটা সরে গিয়ে রাস্তাটা নেমে গেছে। আমরা আজকে ওনাদের ইঞ্জিনিয়ারকে ডেকেছিলাম, ডেকে আমরা বলেছি পঞ্চায়েতের তরফ থেকে যাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজটা করে দেওয়া যায়, ওনারা কথা দিয়েছে আগামীকালের মধ্যে ঠিকঠাক করে দেবে। গ্রামবাসীরা আতঙ্ক রয়েছে এবং কাজের বিরুদ্ধে একটা নিম্নমানের কাজে হয়ে পড়ছে। আপনারা কি বিষয়ে জানিয়েছেন দপ্তরকে? না, আমরা বলেছি যাতে ইমিডিয়েট রাস্তাটা করে দেওয়া যায়, ঠিক আছে। ওইরকম আমাদের কাছে কোনো অভিযোগ নেই, এখন যে নিম্নমানের কাজ হয়েছে কোনো অভিযোগ নেই, কিন্তু একটা সমস্যা হয়েছে, আমরা দেখছি যতটা সলভ করে দেওয়া যায় ডিপার্টমেন্টকে বলি। আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ সরকার। কি দায়িত্বে আছেন? আমি উপপ্রধান জলবায়ু। জিতেন্দ্রনাথ সরকার। বিদ্যুৎ চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করল ইটাহার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম শাহজাহান আলী, বাড়ি ইটাহার থানার বৈদরা চেকপোস্ট সংলগ্ন ইলুয়াপাড়া গ্রামে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 188, 332, 506 সহ ইলেকট্রিসিটি অ্যাক্টে মামলা রুজু করেছে পুলিশ। এদিন অর্থাৎ শনিবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলিতে চলছে টানা প্রায় 1 মাস ধরে গরমের ছুটি। মে মাসে বিদ্যালয় বন্ধ থাকলেও 2রা জুন থেকে বিদ্যালয়গুলি খোলার অর্ডার করেছে শিক্ষা দফতর। এই ছুটির 1 মাসে প্রথম থেকে 4র্থ শ্রেণীর প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে গ্রীষ্মকালে আশেপাশের প্রাকৃতিক পরিবেশ থেকে ফুল, ফল, পাতা, গাছ ও বিভিন্ন রকম জীবিকার তথ্য সংগ্রহ, ছোট গল্প লেখা, শিশুর নিজের পরিবার ও শিশুর নিজের এলাকা অঙ্কন, শিশুর নিজের জীবনের শখ ও লক্ষ্য নিয়ে প্র্যাকটিক্যাল খাতার মধ্যে প্রতিদিন করে একটি বিষয়কে নিয়ে প্রজেক্ট করতে দেওয়া হয়েছিল। বাড়িতে বসে সেই প্রজেক্ট শেষ করার পর বিদ্যালয়ের পক্ষ থেকে প্রায় 500 বছর আগে ইটাহার দুর্গাপুর
নিয়ে বিস্তীর্ণ এলাকার জমদরদী রাজা ভূপাল চন্দ্র রায় চৌধুরীর রাজবাড়িতে সামার ক্যাম্প করা হয়। ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও গার্জিয়ানদের মিলিত প্রয়াসে এই সামার ক্যাম্পে ঐতিহাসিক স্থানের রাজবাড়ির স্থাপত্য ভাস্কর্যের পাশাপাশি সেখানকার আশেপাশের কৃষিকাজে ধান, ভুট্টা, আম, জাম, লিচু, সবেদা প্রমুখ ফলে তাদের প্রজেক্টে লিপিবদ্ধ হয়েছে। তেমনি পশুপালনে ভেড়ার পালও তারা দেখতে পেয়েছে। এই সামার ক্যাম্পে প্রত্যেক শিশু এবং গার্জিয়ানদের জন্য খেলার ছড়ে কুইজ ও মিউজিক্যাল চেয়ারের প্রতিযোগিতাও হয়েছে, যেটা তাদের প্রচুর আনন্দ প্রদান করেছে। রাজবাড়ির দুর্গা মণ্ডপে বসে শিশুরা রঙিন ক্লে দিয়ে যেসব বিভিন্ন মডেলের উপর কাজ করছিল তারই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছিলেন আইপিএস নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড়, যিনি বর্তমানে উত্তর দিনাজপুর জেলার এসডিপিও। তিনি প্রত্যেকের প্রজেক্টের খাতায় সিগনেচার করে ছাত্রছাত্রীদের পিতামাতা ও শিক্ষক শিক্ষিকাদের কথা অনুসরণ করে নিজের জীবনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হবার শুভেচ্ছা দিয়েছেন। সামার ক্যাম্পে ছাত্রছাত্রীদের প্রাকৃতিক পরিবেশে মিড ডে মিলের মেনুতে ভাত, মাংস, সবজি, চাটনি যেমন ছিল তেমনি কেক, কলা, ঠান্ডা ছিল টিফিনে। ছাত্রছাত্রী, গার্জিয়ান সকলে মিলে একসাথে উপভোগ করেছে গোটা দিনটি। বিগত বছরেও রায়গঞ্জ কুলিক ফরেস্টে সামার ক্যাম্পে হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে। তেমনি গার্জিয়ানরা বলেন আগামী বছরগুলিতেও যাতে বিদ্যালয়ের পক্ষ থেকে এভাবেই সামার ক্যাম্প চলতে থাকে, কারণ গ্রীষ্মের ছুটিতে সামার প্রজেক্ট এবং ক্যাম্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা শিক্ষায় অনেক উপকৃত হচ্ছে বলে অভিমত মধুমিতা দাস নামে এক অভিভাবিকার। বিগত বছরও রায়গঞ্জ কুলিক ফরেস্টে সামার ক্যাম্প হয়েছিল বিদ্যালয়ের পক্ষ থেকে। তেমনি গার্জিয়ানরা বলেন আগামী বছরগুলিতেও যাতে বিদ্যালয়ের পক্ষ থেকে এভাবেই সামার ক্যাম্প চলতে থাকে, কারণ গ্রীষ্মের ছুটিতে সামার প্রজেক্ট এবং ক্যাম্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা শিক্ষায় অনেক উপকৃত হচ্ছেন বলে অভিমত মধুমিতা দাস নামে এক অভিভাবিকার এবং সায়ন্তী কর্মকার নামে এক ছাত্রের। রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দুর্গাপুর রাজবাড়িতে আমাদের সামার ক্যাম্প হলো। সামার প্রজেক্টে গরমের ছুটিতে যে স্কুল বিদ্যালয় বন্ধ ছিল সে সময় সামার প্রজেক্ট দেওয়া হয়েছিল প্রথম থেকে চতুর্থ শ্রেণীর জন্য। তারা সামার প্রজেক্টগুলো রেডি করেছিল সেই খাতা নিয়ে, এবং এখানে এসে তারা রাজবাড়িতে এসে এখানকার রাজবাড়ির সমস্ত কিছু যেমন দেখছে, প্রাকৃতিক পরিবেশ থেকে ফলের বাগান থেকে শুরু করে ধান ক্ষেত সমস্ত কিছু যেমন দেখছে, তেমনি পশুদেরকেও যেরকম ভেড়া দেখেছে। এবং এখানকার রাজবাড়ি যে সময় তৈরি হয়েছিল 500 বছর আগে, সেই পুরনো অতীত ঐতিহ্যকে দেখে তারা অভিভূত হয়েছে। ছাত্রছাত্রীদের সাথে গার্জিয়ানদেরকে সাথে নিয়ে আমরা এখানটায় সামার প্রজেক্ট দেখার পরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হলো, তারপরে খাওয়া দাওয়া করে এবছরের মতো সামার প্রজেক্ট এখানেই শেষ হয়েছে। আইপিএল এর ফাইনাল ইডেন থেকে সরানোর প্রতিবাদে সরব হলো জলপাইগুড়ি ক্রিকেট প্রেমী ঐক্যমঞ্চ। শনিবার জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগান ক্রিকেট প্রেমীরা। তাদের দাবি আইপিএল এর নিয়মানুযায়ী গত বছরের চ্যাম্পিয়ন দলের ঘরের মাঠে হবে এই বছরের আইপিএল এর উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ। গত বছর আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স, তাই নিয়ম অনুযায়ী ফাইনাল ম্যাচ ইডেন গার্ডেনে হওয়ার কথা, কিন্তু কোনো কারণ ছাড়াই আইপিএল এর ফাইনাল ম্যাচ ইডেন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ, বাংলা এবং বাঙালিদের বঞ্চনা করছে বিসিসিআই। তাই ইডেন গার্ডেনের ফাইনাল ম্যাচ ফিরিয়ে আনার দাবিতে সরব হয়েছেন জলপাইগুড়ির ক্রিকেট প্রেমীরা। নিয়ম অনুযায়ী গতবারের যেই দল চ্যাম্পিয়ন হয় সেই দলের ঘরের মাঠেই আইপিএল এর ফাইনাল এবং প্রথম ম্যাচ মানে উদ্বোধনী ম্যাচ এবং সমাপ্তি ম্যাচ অর্থাৎ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনিবার্য কারণ দেখিয়ে, বৃষ্টির অজুহাত দেখিয়ে বিসিসিআই বাংলা এবং বাঙালিদের আবেগের সাথে জড়িত থাকা কেকেআর দল এবং কেকেআর এর ঘরের মাঠ ইডেন গার্ডেন, সেই ইডেন গার্ডেন থেকে কোনো কারণ ছাড়াই আইপিএল কে সরিয়ে নিয়ে চলে গেল বিজেপি শাসিত মোদির নামাঙ্কিত যে স্টেডিয়াম আহমেদাবাদ স্টেডিয়াম। তো আমরা এর বিরুদ্ধে সমস্ত বাঙালি ক্রিকেটার, জলপাইগুড়ি ক্রিকেট প্রেমী মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা আজকে এখানে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলাম এবং আগামী দিনে ভারতবর্ষের এই যে বিসিসিআই ক্রিকেট যে বোর্ড, সেই বোর্ডের যে এই বাংলা এবং বাঙালিদের বিরুদ্ধে যেই নক্কারজনক মানসিকতা, বিরোধী মানসিকতা, এর বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছি। আপনারা দেখেছেন অতীতে আমাদের বাংলার গর্ব, বাঙালির গর্ব সৌরভ গাঙ্গুলিকে কেবলমাত্র বাংলার ছেলে হবার দরুন তাকে বিসিসিআই এর প্রেসিডেন্টের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আর অপরদিকে একদিনও ক্রিকেট না ধরা, ক্রিকেটের ব্যাট না ধরা অমিত শাহের ছেলে জয়শাকে তারা বিসিসিআই এর সচিব পদে বসিয়েছেন এবং বর্তমানে তিনি আইসিসির চেয়ারম্যান পদে রয়েছেন। এই যে নোংরা পলিটিক্স, এই নোংরা পলিটিক্সের বিরুদ্ধে আমরা আজকে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আবার পুনরায় আইপিএল এর ফাইনাল যাতে ইডেন গার্ডেনে ফিরিয়ে দেওয়া হয় এই দাবি রেখে আমরা আজকের এখানে প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করলাম।
আইপিএল ফাইনাল ইডেন থেকে 16 কেন বিসিসিআই জব আইপিএল পূর্ব নির্ধারণ ঘোষিত কেন বিসিসিআই জব বাংলা এবং বাঙালি ক্রিকেটের সিএবির সাথে অমানবিক আচরণ করা হচ্ছে কেন বিসিসিআই জব এই আইপিএল এর নিয়মকে পুরো আঙুল দেখিয়ে কেকেআরের ঘরের মাঠ থেকে আইপিএল 16 কেন বিসিসিআই জব এই আইপিএল এর নিয়ম অনুযায়ী আইপিএল এর নিয়মকে পুরো আঙুল দেখিয়ে বিসিসিআই আইপিএল এর ফাইনাল সরানো কেন বিসিসিআই জব নোংরা পলিটিক্সের বিরুদ্ধে সমস্ত এই আইপিএল এর ফাইনাল কলকাতা থেকে 16 কেন বিসিসিআই জবাব এই পূর্ব দিনাল ইডেন থেকে 16 কেন বিসিসিআই জবাব এই উন্নত মানের স্টেডিয়াম থাকা সত্ত্বেও ইডেন থেকে আইপিএল। লাগাতার বৃষ্টিতে চাষের দফারফা। ক্যালেন্ডারে এবছর বর্ষাকাল আসতে না আসতেই রাজ্যে প্রবেশ করেছে বৃষ্টি। কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ছত্রপুরে কৃষি জমি জলের তলায়। রায়গঞ্জের অন্যতম অর্থকারী ফসল ভুট্টা চাষ ক্ষতির মুখে। ছত্রপুর গ্রামের 400 থেকে 500 বিঘা জমি এখন জলের তলায়, যেখানে কয়েকদিন আগেও ভরে গিয়েছিল ফসলে। মুষলধারে বৃষ্টির পর এখন শুরু হয়েছে টিপটিপ বৃষ্টি। জমির জল না শুকোনোর ফলে চিন্তিত কৃষকরা। অনেকে আবার কোমর জলে নেমে ভুট্টা তুলে আনার চেষ্টা করছেন, যদিও কৃষকরা বলছেন সব দোষ প্রকৃতির নয়। তাদের অভিযোগ, এলাকায় খালের সংস্কার হয়নি আর সেই কারণে বৃষ্টির জল জমে গিয়েছে। জলের কারণে প্রায় 400 থেকে 500 বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কেমন করে এই ফসল তারা ঘরে আনবেন তা বুঝে উঠতে পারছেন না। এই অবস্থায় সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন তারা। স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্যের কথায় লাগাতার বৃষ্টিতে এই অবস্থা। তবে রায়গঞ্জের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে কৃষকদের এই দুর্দশার কথা তিনি জানাবেন বলেও জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা শতনু বর্মন, সূর্যমোহন বর্মন সকলেই চাইছেন প্রকৃতি না মানলেও মুখ তুলে তাকাক সরকার। আপনার নাম? সূর্যমোহন বর্মন। এটা কোন জায়গা? ছত্রপুর। কোন গ্রাম পঞ্চায়েত এটা? 13 নম্বর কমলাবাড়ি। এটা মানে কোন এলাকা নামে পরিচিত এটা? এটা রাখালকালী নামে মাঠ। তো কি সমস্যা রয়েছে আপনাদের এলাকায়? ভুট্টা এখন তো জলের মধ্যে রয়েছে, একদাং জল, এক কোমর জল। কবে থেকে জমিতে জল লেগেছে আপনাদের? এটা ধরেন 4-5 দিন হয়ে গেল। মানে 4-5 দিনে বৃষ্টিতে জল জমে গেছে। এত মূলত তাহলে এই ভুট্টা আপনার ফসল আনছেন কি করে? কি করে আনছে? ওই যে যা পাচ্ছি এখন যারা আছে লোক ওরা সবাই নিয়ে আসতেছে, সবাই মিলে। আমার তো লোক নাই, আমার তো একা আনতে হচ্ছে। দেখলাম যে আপনারা মানে যে ক্যানেলের যে জল আছে সেই জলের মধ্যে হাড়িতে ভরে নিয়ে আসছে, কষ্ট হচ্ছে না আপনাদের? তো কষ্ট হবে না, কত জায়গায় উঠাইতে হচ্ছে হাড়িগুলো, আবার কত জায়গায় নামাইতে হচ্ছে, তারপর জলের মধ্যে আনতে হচ্ছে ভাষায়, তারপর ব্রিজের ঘন্টা উঠাইতে হচ্ছে, তারপর বস্তা ভরে সাইকেলে লোড করে আনতে হচ্ছে। এই বৃষ্টির কারণে আপনাদের কষ্টটা হচ্ছে। হ্যাঁ, তো কি বলবেন এই ধরনের এইভাবে আনছেন না, কি চাইছেন? মানে এখন কি চাই? এখন সরকার যদি যা কিছু দেয় এটাই লাভ। এখন যদি টাকা পয়সা দেয় বা তিরপাল দেয় এটুকু আমাদের লাভ। এখন যে ভাঙে নিয়ে যাবে ওটা রাখবো কোথায়, সেটা তো সমস্যা আমাদের। পঞ্চায়েতে কি জানাবেন এই বিষয়টা? হ্যাঁ, সবাই মিলে যদি এটা আলোচনা করে যদি জানাই, তাহলে সবাই মিলে যদি জানাই তাহলে হয়। এই এলাকায় কতটা জমি রয়েছে এই মাঠের মধ্যে? মাঠের মধ্যে জমি তো অনেক, প্রায় ধরেন 1000 বিঘার মতন বেশি হবে। তাহলে কি সকলের ফসলই ডুবে গেছে? হ্যাঁ। এখানে মূলত মানে কি কি ফসল লাগায় সারা বছর? ভুট্টা আর ধান। এটা তো ডুবে গেল, এখন কি করবেন? এখন কি করব? এখন না খায় থাকতে হবে। মানে এই ফসল আনতে তো আপনারা সারা বছর চাই। হ্যাঁ, এখন এই যেভাবে যে ডুবে গেল, এখন যে ডুবে গেল, এখন যা কিছু পারি যদি আনতে পারি তাহলে খাবো, না হলে তো জমিতে জল পচে, জল যদি হয় আবার অন্য পচে শেষ। কখন থেকে আনছেন এইভাবে? এই হাড়িতে করে বোঝাই করে নিয়ে আসছেন? এই যে 3-4 দিন থেকে। আজকে কি বার? আজকে হলো শুক্রবার। হ্যাঁ, মঙ্গলবার থেকে। কতক্ষণ আনবেন এভাবে? আরো জমিতে ফসল রয়েছে আপনাদের? জমি তো এক কোনায় তো নড়েনি আমার, 6 বিঘার মধ্যে এক কোনা নড়েনি। একা কি করব? কি বলবেন এখন? কি চাচ্ছেন? এখন কি চাচ্ছি? জন চাইলে জন মানে দিতে চাচ্ছে না। মানে এই বন্যাতে মানে লোক পাচ্ছেন না, যে ভাঙে নিয়ে আসবো, যে তার উপায় নাই। তিরপাল হোক বা টাকা পয়সা হোক, যা কিছু হোক, যা পাই নিয়ে আসতে পারি আর কি। আবেদন করছেন? হ্যাঁ। হাত বাড়াচ্ছেন। এখানকার মেম্বার প্রধানকে জানাননি ব্যাপারটা, বিষয়টা? না, জানাইনি এখন।
এটা আলোচনা করলে সবাই মিলে আলোচনা করি তাহলে এটা হয়। সেটা তো নিজে নিজে ব্যস্ত হয়ে আছি। মানে ফসলের কাজে সবাই ব্যস্ত হয়ে আছে। হ্যাঁ, কিভাবে আনবো, কিভাবে কি করব, জলে ডুবে যাচ্ছে, পচে যাচ্ছে। যেগুলা জলের মধ্যে যেগুলা খাড়া আছে ওগুলা আছে, আর যেগুলা জলে পড়ে আছে ওগুলো পচে যাচ্ছে। এটা তো অনেক বিশাল বড় একটা ক্ষতি আপনাদের। এখন 6 বিঘা লাগাইছি, 6 বিঘা যদি এখন জলের মধ্যে পড়ে যায়, একাই আমি কি করব, কতগুলো আনতে পারবো? এবার তো একটা অনেক বড় ক্ষতি আপনাদের। তো ক্ষতি না, সারা বছরে কামাই এটা। 1 বিঘাতে মোটামুটি এই ভুট্টাতে কত টাকা খরচ হয়? ধরেন প্রায় তো খরচ হবে প্রায় 30,000-এর মতন। মানে 6 বিঘা 30-35 হাজার খরচ? না না, সব সুদ্ধা বিঘা পর্যন্ত ধরে 15,000 টাকা। আচ্ছা, এই যে এত টাকা যে খরচা করে এখন ফসল আনতে পারছেন না, ডুবে গেছে, কি বলবেন এই যে কষ্ট হচ্ছে আপনাদের? এখন 1 বিঘা ফসল করতে গেলে 15,000 টাকার নিচে হবে না। এই যে টাকাটা খরচা করে যে ফসলটা এখন আনতে এইভাবে আনতে হচ্ছে, তা আনতে তো হবে। এখন না পারলে যতটুকু পারবো ততটুকু আনবো, নাহলে পচে যাবে। কি করে যাবে? এটা তো বেশি দিন দেখা যাবে, জলের মধ্যে থাকবে না, পচে যাবে। যারা লোক আছে ওরা কয়জন আছে ওরা নিয়ে আসতেছে, আমি তো আর লোক নেই, আমি একাই কি করবো? নাম 97 মান। এটা কোন জায়গা? ছত্রপুর এই রাখাল কালী মন্দির। এটা কোন গ্রাম পঞ্চায়েত? 13 নম্বর। 13 নম্বর গ্রাম পঞ্চায়েত। গ্রাম পঞ্চায়েত। এই যে হাড়িতে করে দেখছি জলের মধ্যে করে দিয়ে বয়ে নিয়ে আসছেন। বন্যা হয়েছে, জলে বন্যা হয়ে গেছে। হ্যাঁ। এত কি সমস্যা কি হচ্ছে আপনাদের? সমস্যা যে মাকায় ডুবে যাচ্ছে। কবে থেকে এই সমস্যা? হ্যাঁ, অনেক দিন ধরে। তো এইভাবে যে নিয়ে আসছেন, মানে অসুবিধা হচ্ছে না আপনাদের? অসুবিধা হচ্ছে না, অসুবিধা হচ্ছে। এই যে হাড়িতে করে আনতেছি জলে বাসায়। কোন থেকে আনতেছেন? কবে থেকে এইভাবে করে আনতেছেন? 2-3 দিন ধরে আনতেছি। মানে এইভাবে জলে ভিজে করে এইভাবে নিয়ে আসতেছেন? হ্যাঁ। তো ইয়ে মোটামুটি কত বিঘা এখানে ফসল হবে যাদের বন্যায় ডুবে গেছে? তাও তো 300-400 বিঘা হবে। সবাই ডুবে গেছে? হ্যাঁ, সবাইকে এইভাবে হাড়িতে করে নিয়ে আসতেছে? হ্যাঁ, সবাই হাড়িতে করে আনতেছি। কি চাইছেন? এইভাবে যে একটা এত বড় ক্ষতি হলো আপনাদের, এই সমস্যা কি চাইছেন? সমস্যা কি, এই যে আমাদের খালটা বন্ধ হয়ে যাচ্ছে, খালের কোনো কাজ হচ্ছে না। তারপরে এই যে আমাদের খালপাড় দিয়ে রাস্তা হচ্ছে না, রাস্তা হইলে সুবিধা হইতো লোকের। আমাকে মূলত এই খালের জলে কি জমিতে ঢুকে যাচ্ছে? হ্যাঁ, খালের জল ঢুকে যাচ্ছে জমিতে। এই যে খালটা, এই ক্যানেলটা কোন দিক দিয়ে গেছে? এটা এই যে এই দিক থেকে আসছে, কালিয়াগঞ্জ থেকে এইদিকে গেছে ইয়েতে, হ্যাঁ, কুলিক নদীতে। এই যে জলটা পাস হওয়ার কোনো ব্যবস্থা নেই নাকি? ব্যবস্থা বলতে কি, ওই যে 100 দিনের কাজ করাইতো, আগে তো পাস হইতো, এখন তো আর 100 দিনের কাজ হয় না। তবে কি এই খালের জলেই ভরাটা কি জমিতে মেন সমস্যা আপনাদের? হ্যাঁ। কি চাইছেন এখন, কি বলবেন? এখন কি বলবো আর, তো কি চাইছেন এখন? চাইছি এই সরকার যদি একটু উপকার করতো, সাহায্যের হাত বাড়াইতো। এই যে এত বড় একটা সমস্যা, যে ফসল ডুবে গেল, জানিয়েছেন এখানকার গ্রাম পঞ্চায়েত কোনো মেম্বার? জানিয়েছি, কি মেম্বার পর্যন্ত দেখতেছে আমাদের মেম্বার পর্যন্ত আমাদের পাশেই, কিন্তু ওই কাজ করতেছে না। মানে আসেনি তাহলে এখানে? না। দিদি, আপনার নাম? আপনার ডেজিগনেশনটা? চন্দনা রায় ঘোষ, আমি 13 নং কমলাবাড়ি অঞ্চলের ছত্রপুরের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি। আপনার এলাকায় কৃষকরা অভিযোগ করছেন বেশ কিছু দিনের বৃষ্টিতে তাদের ফসল ডুবে গেছে, ধান ভুট্টা সব ডুবে গেছে। তারা আনতে খুব সমস্যায় পড়ছে না, আনতে পারছে না ঠিক মতো, হাড়িতে বোঝাই করে নিয়ে আসছে। এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, আমি দেখেছি, আমি গিয়েছিলাম ওখানে, সবাই হাড়িতে করেই নিয়ে আসছে। ঝড় বৃষ্টিতে চারিদিকেই এই অবস্থা সব জায়গায়। ওখানে ক্যানেলটাও অনেকদিন ধরে সংরক্ষণ করা হচ্ছে না দেখে ওটা থেকে জল পাস হচ্ছে না, তার জন্য এই অবস্থা। আমি জানাবো বিডিও ম্যাডামকে যে সেটা যদি সংরক্ষণের কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে ভালো হয়, এবং কৃষকদের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটার যদি কিছুটা ক্ষতিপূরণ দেয় তাহলে অবশ্যই ভালো হবে। তারা তো সাহায্যের হাত বাড়াচ্ছে, কি বলবেন, কি আশ্বাস দেবেন?
বিডিও ম্যাডামকে বলার পরে এখন বিডিও ম্যাডাম যা বলবেন। এই কিছুদিনের জলে কৃষকদের ধান ভুট্টা সমস্ত কিছু ডুবে গেছে, তাদের তো খুব সমস্যার মুখে রয়েছে, তাদের গ্রামবাসীদের কি আশ্বাস দেবে কৃষকদের? এটা আমাদের এখানকার বলে না, সব জায়গারই একই পরিস্থিতি। আমরা এটা যেটা যা হয়েছে তা খুবই দুঃখজনক। আমি কৃষকদেরকে আশ্বাস দিতে চাচ্ছি যে বিডিও ম্যাডামকে বলে যতটা আমি সাহায্য করতে পারবো তাদেরকে সাহায্য করার ব্যবস্থা করে দেবো। তাদের জীবিকা তো এই ফসলের উপরেই নির্ভরশীল। আমি চেষ্টা করব কতটা তাদেরকে সাহায্য করা যায়, কারণ তারা এই ফসলের উপর দিয়েই হচ্ছে ওদের খাওয়া দাওয়া থেকে ধরে সংসার চলা সবকিছুই তাদের এটার উপরেই নির্ভর করে। আমি বিডিও ম্যাডামকে বলে যতটা সাহায্য করতে পারি তাদের পাশে থাকবো এবং সাহায্য করবো।